খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঘুষ চাইলেই সোজা ফোন, দুর্নীতি রুখতে নজিরবিহীন অ্যাকশন মোডে নবান্ন, চালু মেগা হেল্পলাইন। তৃণমূলকে ভাঙিয়ে বিজেপিতে আনলেই সাসপেন্ড, কর্মী নেতাদের চাবুক দিলীপ ঘোষের। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, মহুয়াকে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার অনুমতি নেই, হাইকোর্টের ধাক্কার পরেই মাঝরাতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা যা বলে বলুক, আমি আপনাদের সঙ্গে আছি, এনসিপিআই শিবসেনা বিদ্রোহী সাংসদদের আশ্বাস মোদির। বাংলার উন্নয়ন নিয়েও বিশেষ বার্তা। আমি দিদি বলছি, বাংলাদেশি নম্বর থেকে আচমকা ফোন, শ্যামপুকুর থেকে তামিলনাড়ুতে চাকরি করতে বেরিয়ে কোথায় ভ্যানিশ মহিলা। 142 মৃত্যু, 797 কোটির ক্ষতি, বর্ষার ভয়ানক রূপ হিমাচলে। বিগ অ্যালার্ট, 2027 শনির বছর, কোন রাশিকে রাজার হালে রাখবেন, কোন রাশি খাদের কিনারে। বিধানসভায় তাকে বলতে দেওয়া হচ্ছে না, স্পিকারের বিরুদ্ধে করা কুণাল ঘোষের মামলা খারিজ করল হাইকোর্ট। গুন্ডা দমন বিল এখনও আইনেই পরিণত হয়নি, 2টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি। আমার কণ্ঠরোধ করা হচ্ছে, হাইকোর্টের রায়ের পর ফের সরব কুণাল ঘোষ। অস্বস্তি কাটল না অভিষেকের আত্মসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়। আপনার সার্টিফিকেট চাই না, ভাগবতের জেনজি মন্তব্যকে তো প্রিয়াঙ্কার, সরব বিরোধীরা। গ্রেপ্তার হয়েছেন 35 দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ। যন্তর মন্তরে পেট্রোল বোমা হামলা করো, পাকিস্তান আইএসআই মডিউলের পর্দাফাশ, গ্রেপ্তার বংশ কুমার। বিধানসভায় মুখ বন্ধ রাখার চক্রান্ত, স্পিকারের বিরুদ্ধে করা কুণাল ঘোষের মামলা খারিজ করে দিল হাইকোর্ট। বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিশ রোল থেকে কালাকাদ পাতে রেখেই আলোচনা, শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে যা বললেন ঋতব্রতরা। আলোচনায় বাংলার উন্নয়ন, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা। আন্দোলন করেছে মানে জেনজি দেশবিরোধী নয়, বড় বার্তা মোহন ভাগবতের। আরএসএস প্রধানকে বার্তা ককরোচ পার্টির। কলকাতায় এবার নতুন ফ্লাইওভার, কি জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মসজিদের মাইক খুলে দেওয়া নিয়ে এত তৎপরতা সরকারের। কলকাতা হাইকোর্টে ধাক্কা, চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। 3টি ঘূর্ণাবর্তের নাজেহাল পশ্চিমবঙ্গ, কবে কমবে টানা বৃষ্টি, জানালো আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ আবাস যোজনায় বড় স্বস্তি, 10 লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা, ঘোষণা শুভেন্দুর। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে 150 পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের। দার্জিলিংয়ের ট্যুরিস্ট বেশে কে ঘুরছে, মেলে ধরা পড়তেই কথায় বেজায় অসঙ্গতি, শেষমেশ পরিচয় সামনে আসতেই তুমুল শোরগোল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক, কি জানালো বোর্ড। নিট ইউজি প্রশ্ন ফাঁসের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের, এনটিএর 3 বিশেষজ্ঞ দায়িত্ব অপব্যবহার করে অকল্পনীয় ষড়যন্ত্র করেছেন। বিহারের ছাত্র বিক্ষোভে AK-47 থেকে গুলি, আহতের বাড়িতে যাচ্ছে বিরোধী প্রতিনিধি দল। ডিলিমিটেশন বিল, ফের রাহুলের সঙ্গে কথা রিজিজুর। 40 পেরোলেই ব্যক্তিগত স্বাস্থ্য থেকে সংসদীয় এলাকা, ব্রেকফাস্ট টেবিলে এনসিপিআই সাংসদদের জরুরি পরামর্শ মোদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সরকারি স্তরে দুর্নীতি, তোলাবাজি ও কাটমানি সংস্কৃতির অবসান ঘটাতে এবার চূড়ান্ত কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সাধারণ মানুষকে সরকারি কর্মকর্তাদের হেনস্থার হাত থেকে বাঁচাতে জিরো টলারেন্স নীতি নিয়ে ময়দানে নেমেছে নবান্ন। কোনো সরকারি আধিকারিক বা লোকসেবক যদি কাজের বিনিময়ে ঘুষ দাবি করেন, ভয় দেখান কিংবা জোর করে টাকা আদায়ের চেষ্টা করেন, তবে সরাসরি অভিযোগ জানানোর জন্য বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর দুর্নীতি দমন শাখাকে 3 জন অভিজ্ঞ আইপিএস অফিসার মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেন সহ এক ঝাঁক পুলিশ কর্মী এনে আরও শক্তিশালী করা হয়েছে। এই দুর্নীতি দমন শাখার অফিসিয়াল হেল্পলাইন নম্বর ও ইমেল, হেল্পলাইন নম্বর 9836233891, অফিসিয়াল ইমেল আইডি acbwbnic.in,
দুর্নীতি দমন শাখার বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যদি কোনো সরকারি আধিকারিক বা লোকসেবক ঘুষ চান, আপনাকে টাকা দিতে বাধ্য করেন বা হুমকি দেন, অথবা আপনার কাছে দুর্নীতির কোনো তথ্য থাকে, তবে অবিলম্বে জানান। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেছে প্রশাসন। এই হেল্পলাইন চালু হতেই নজিরবিহীন সাফল্য পেয়েছে দুর্নীতি দমন শাখা। হেল্পলাইনের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করেছেন ভিজিল্যান্স অফিসাররা। একটি গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের বকেয়া বিল পাশ করানোর জন্য তিনি এই ঘুষ দাবি করেছিলেন। টাকা লেনদেনের মুহূর্তেই ওত পেতে থাকা দুর্নীতি দমন শাখার টিম তাকে পাকড়াও করে। দুর্নীতি দমন শাখার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সুবিধার্থে সুনির্দিষ্ট 4টি বিষয়ের জন্য আলাদা আলাদা টোল ফ্রি নম্বরও চালু করেছেন, যেখানে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সরাসরি অভিযোগ জানানো যাবে। 155334 সরকারি পরিষেবা বা প্রকল্পের জন্য কেউ কাটমানি বা কমিশন চাইলে 155335 প্রমোটিং বা নির্মাণ কাজে সিন্ডিকেট তোলাবাজি অথবা জুলুমবাজি হলে 155337 রাস্তায় বা ট্রাকে অবৈধভাবে রোড ট্যাক্স বেআইনি টোল আদায় করা হলে 15339 রাজ্যের কোথাও বেআইনি মদের ঠেক বা চোলাই মদের কারবার চললে। রাজ্য সরকারের এই কড়া ও আইনি পদক্ষেপের ফলে সরকারি অফিসগুলিতে দুর্নীতিবাজদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং দলবদলু তৃণমূল কর্মীদের বিজেপিতে সামিল করা নিয়ে রাজ্য জুড়ে কড়া বার্তা দিলেন বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। তৃণমূল থেকে আসা কর্মীদের দলে নেওয়া নিয়ে বিজেপির অন্তরেই বেশ কিছুদিন ধরে অসন্তোষ তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে স্পষ্ট ও সোজা ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন, দলে কোনো অবস্থাতেই শৃঙ্খলা ভঙ্গ সহ্য করা হবে না। দিলীপ ঘোষ সতর্ক করে দিয়ে জানান, যেসব বিজেপি কর্মী বা নেতা নিজেদের স্বার্থে শাসক দলের কর্মীদের দলে আশ্রয় দেবেন বা ঢোকানোর চেষ্টা করবেন, দলীয় নিয়ম মেনে তাদের বিরুদ্ধে সরাসরি সাসপেনশনের ব্যবস্থা নেওয়া হবে। দলের নীতি ও আদর্শ নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না বলেই তার এই চরম হুঁশিয়ারি। অন্যদিকে রাজনীতির অন্যতম চর্চিত বিষয় ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিল নিয়েও মুখ খোলেন এই বিজেপি নেতা। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন, কেন্দ্র সরকার সঠিক সময়ে সংসদে এই গুরুত্বপূর্ণ বিলটি পাশ করিয়ে কার্যকর করবে। দিলীপ ঘোষের এই 2 বক্তব্যকে ঘিরে বঙ্গ রাজনীতিতে এখন নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনীতি করবেন আর ডিমকে ভয় পাবেন? স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। শীর্ষ আদালতে বিচারপতির কটাক্ষ। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে একই সঙ্গে খারিজ হলো মহুয়া মৈত্রের মামলা। একটি আপত্তিকর ফেসবুক পোস্ট নিয়ে পুলিশের তরফে তলব করা হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেই মামলায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে মহুয়া মৈত্র। আজ বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। তার আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, হাজিরা দেওয়ার সময় এর আগে মহুয়া মৈত্রকে হুমকি দেওয়া হয়েছিল, এমনকি তার উদ্দেশ্যে ডিমও ছোড়া হয়েছিল। জেরার জন্য ভার্চুয়ালি হাজিরার অনুমতির আবেদন করেছিলেন মহুয়া। তার আইনজীবী সেই আর্জি জানাতে বিচারপতি দত্ত বলেন, শুধুমাত্র আপনি সাংসদ বলে? তখন ডিম ছোড়ার প্রসঙ্গ তোলেন আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। এর জবাবে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন যে সাংসদদের ডিমকে ভয় পাওয়া উচিত নয়। বিচারপতি বলেন, রাজনীতিতে শপথ নিয়েছেন, ডিমকে ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। তবে মহুয়ার আবেদন খারিজ করে দিতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ। তার আগে নিজে থেকেই মামলা প্রত্যাহার করে নেন মহুয়ার আইনজীবী। প্রসঙ্গত, এই মামলায় আগেই কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন মহুয়া মৈত্র। তাকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছিল হাইকোর্ট। তবে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। আগামী 14ই আগস্ট হাজিরার নির্দেশও দেওয়া হয়। এরপরই ভার্চুয়াল হাজিরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের পর এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট তার বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দেওয়ার পরেই বৃহস্পতিবার গভীর রাতে 7ই আগস্ট রাত 1:55 সুপ্রিম কোর্টে নতুন করে স্পেশাল লিভ পিটিশন বা আবেদন দাখিল করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে। গত বেশ কিছুদিন ধরেই বিদেশ যাত্রার অনুমতি পাওয়া নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন অভিষেক। এর আগে কলকাতা হাইকোর্টে তার করা আবেদন খারিজ হয়ে যায়। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চোখের চিকিৎসার জন্য সত্যি বিদেশ যাওয়ার প্রয়োজন রয়েছে কিনা তা যাচাই করতে অভিষেককে কলকাতার SSKM হাসপাতালে যেতে হবে। সেখানে হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা এবং বিদেশ চিকিৎসার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার কথা বলা হয়েছিল। কিন্তু আদালতের সেই নির্দেশ অনুযায়ী অভিষেকের আইনি প্রতিনিধিরা জানান যে তিনি SSKM হাসপাতালে পরীক্ষা করাতে ইচ্ছুক নন। এরপরই গত বুধবার বিচারপতি
সৌমেন ভট্টাচার্য তার বিদেশ যাত্রার আবেদনটি খারিজ করে নেন। উল্লেখ্য, এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত 21শে মে, যখন একটি মামলায় তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর গত 23শে জুন চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে প্রথমবার হাইকোর্টের শরণাপন্ন হন তিনি। পরবর্তীতে 20 জুলাই মামলার শুনানিতেও বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি সওয়াল জবাব চলে। হাইকোর্ট থেকে স্বস্তি না মেলায় এবার দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। আগামী সপ্তাহে দেশের শীর্ষ আদালত এই বিষয়ে কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সংসদের বাদল অধিবেশনের মধ্যে এনডিএর নতুন সাংসদদের নিয়ে বিশেষ প্রাতরাশ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে সদ্য এনডিএ শিবিরে যোগ দেওয়া তৃণমূল ও শিবসেনা বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন, আপনাদের নিয়ে যা বলা হচ্ছে বলতে দিন, চিন্তা করবেন না, কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই, আমি আপনাদের সঙ্গে আছি। সূত্রের দাবি, বিরোধী শিবির থেকে বেরিয়ে আসা সাংসদদের এনডিএর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এবং তাদের রাজনৈতিক উদ্বেগ দূর করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। কারা ছিলেন বৈঠকে? প্রায় 45 জন সাংসদ এই প্রাতরাশ বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সম্প্রতি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ, উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরের প্রাক্তন 7 জন সাংসদ, ন্যাশনাল পিপলস পার্টির 20 জন সাংসদ এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির 2 জন সাংসদ। বাংলার উন্নয়ন নিয়ে বিশেষ বার্তা বৈঠকে পশ্চিমবঙ্গের সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, বাংলা এগোলে ভারত এগোবে। তার মতে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত প্রতিটি সাংসদকে তাদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের রিপোর্ট দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের সাধারণ মানুষের সঙ্গে ডিজিটাল যোগাযোগ আরও শক্তিশালী করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার প্রসারের উপরও জোর দেন। তার বক্তব্য, দেশের উন্নয়নকে সর্বত্র পৌঁছে দিতে হবে। স্বাস্থ্য নিয়েও পরামর্শ। রাজনৈতিক আলোচনা ছাড়াও সাংসদদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি প্রত্যেককে বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন। মোদীর মতে, আগামী দিনে যে বিপুল কর্মসূচি রয়েছে তা সফলভাবে বাস্তবায়ন করতে হলে সাংসদদের সুস্থ থাকা জরুরি। ম্যাচাচা নিয়ে জমল আড্ডা। বৈঠকের এক পর্যায়ে ম্যাচাচা পরিবেশন করা হলে পরিবেশ কিছুটা হালকা হয়ে ওঠে। বিজেপি সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায় প্রধানমন্ত্রীর কাছে ম্যাচাচা সম্পর্কে জানান এবং বলেন, পশ্চিমবঙ্গেও এই চা পাওয়া যায়। এরপর আবারও বাংলার প্রসঙ্গ তুলে মোদী বলেন, অতীতে পশ্চিমবঙ্গ দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি ছিল। সেই গৌরবময় অবস্থান বাংলাকে পুনরুদ্ধার করতে হবে। এ সময় প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রসিকতা করে বলেন, প্রধানমন্ত্রীর চারপাশে অভিনেতা রাজনীতিকদের মধ্যে রয়েছেন শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি মজা করে বলেন, ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তাকেও ফিট থাকতে হবে। তার এই মন্তব্যে বৈঠকে হাসির রোল ওঠে। বিদ্রোহী সাংসদদের পাশে থাকার বার্তা। সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন তৃণমূল এবং শিবসেনা থেকে আসা সাংসদদের সঙ্গে আলাদা করে কথা বলেন। দল ত্যাগ, অযোগ্যতার আশঙ্কা এবং ভোটারদের প্রতিক্রিয়া নিয়ে তাদের উদ্বেগ দূর করার চেষ্টা করেন তিনি। বিশেষভাবে নজর কেড়েছেন এনসিপিআইয়ের সভাপতি ও প্রধান হুইপ কাকলি ঘোষ দস্তিদার। বৈঠকে তাকে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সামনের সারিতে বসতে দেখা যায়। কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক? রাজনৈতিক মহলের মতে, সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিজেপি এবং এনডিএ জোট এখন সাংসদ সংখ্যা বাড়ানোর কৌশল নিয়েছে। ভবিষ্যতে ডিলিমিটেশন, মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা সহ একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিল পাশ করানোর ক্ষেত্রে এই সংখ্যাগরিষ্ঠতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান জাতীয় স্থানীয় রাজনৈতিক সমীকরণের কারণে বৃহত্তর এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে, যদিও তারা পৃথকভাবে নেতৃত্বের সঙ্গে উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেছেন। শ্যামাপুকুর থেকে বাংলাদেশে অপহরণ করা হয়েছে এক মহিলাকে, এমনটাই অভিযোগ তুলেছেন মহিলার ভাই। পুলিশ সূত্রে খবর, অভিযোগ, গালিফ স্ট্রিট, শ্যামপুকুর, কলকাতা 16 এই ঠিকানার এক মহিলা বাসিন্দাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এলাকার বাসিন্দা দীপঙ্কর মিস্ত্রির অভিযোগ, জনৈক অচেনা ব্যক্তি তামিলনাড়ুতে চাকরি দেওয়ার নাম করে অপহরণ করেছে তার দিদি মধুমিতা মিস্ত্রিকে। এই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে শ্যামপুকুর এলাকায়। কিভাবে অপহরণ? গত 1 জুলাই তামিলনাড়ুতে চাকরি জয়েন করবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মধুমিতা। তারপর থেকেই নিখোঁজ দিদি। বাংলাদেশি যোগ। 18 জুলাই 2026 দুপুর 12:52 নাগাদ দীপঙ্করের মোবাইলে একটি ফোন আসে। ফোনটি একটি বাংলাদেশি নম্বর থেকে করা হয়েছিল। ফোনে এক মহিলা নিজেকে দীপঙ্করের দিদি বলে পরিচয় দিয়ে দাবি করেন যে তিনি বাংলাদেশের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, উত্তর কলকাতার বাসিন্দা বছর 30-এর ওই মহিলাকে তামিলনাড়ুতে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার ভাই। ইতিমধ্যেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই তথ্য সামনে আসতে রাজ্য ও জাতীয় সীমানা জুড়ে সক্রিয়তা বেড়েছে। দুই দেশের মধ্যে কাজ করা একটি সন্দেহভাজন আন্তঃরাষ্ট্রীয় মানব পাচার চক্রকে ভেঙে দিতে সতর্কতা বাড়িয়েছে তদন্ত সংস্থাগুলি।
পুলিশ সূত্র অনুযায়ী নিখোঁজ ওই মহিলার ভাইয়ের দাবি, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই মহিলা কলকাতায় শ্যামপুকুর এলাকায় একটি অস্থায়ী ঠিকানায় থাকছিলেন। সেখান থেকেই সন্তানেরও দেখভাল করছিলেন ওই মহিলা অর্থাৎ তার দিদি। ওই প্রসঙ্গে পরিবারের সদস্যরা জানিয়েছেন যে মহিলা তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন এবং নিজের ও তার নাবালক সন্তানের ভরণ পোষণের জন্য কাজের সন্ধান করছিলেন। চাকরির সন্ধান করার সময় ভুক্তভোগী মহিলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তি তাকে তামিলনাড়ুর একটি কারখানায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। দীপঙ্করের সন্দেহ, তার দিদিকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি অপহরণ করে জোরপূর্বক আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে গিয়েছে। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা রুজু হয়েছে। তদন্ত করছে শ্যামপুকুর থানার পুলিশ। তবে 17 দিন পেরিয়ে গেলেও কোনো রকম খোঁজ পায়নি পুলিশ। হিমাচল প্রদেশে বর্ষার তাণ্ডব। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা সেল এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে 30 জুন থেকে 6 আগস্ট 2026-এর মধ্যে রাজ্যে বর্ষা সম্পর্কিত দুর্যোগ ও সড়ক দুর্ঘটনায় মোট 142 জন মারা গেছেন এবং 224 জন আহত হয়েছেন। এই সময়ে রাজ্যটির আনুমানিক 797.87 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই বছরের বর্ষা রাজ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন স্থানে 11 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা তথা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। সিমলার আবহাওয়া কেন্দ্রের পরিচালক শোভিত কাটিয়ারের মতে 10 ও 11 আগস্ট রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া কেন্দ্র 10 আগস্ট কাংড়া, কুল্লু, মান্ডি এবং শিরমৌরের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এদিকে 11 আগস্ট চম্বা, কুল্লু, মান্ডি এবং শিরমৌরের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 12 আগস্টের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া বিভাগ 7 আগস্ট বিলাসপুর এবং কাংড়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। 8 ও 9 আগস্ট কাংড়া এবং শিরমৌর জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 10 আগস্ট কাংড়া, কুল্লু, মান্ডি, সিমলা, সোলান, শিরমৌর ও কিন্নর জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন অনেক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এসইওসির প্রতিবেদন অনুসারে 142টি মৃত্যুর মধ্যে 64টি প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং 78টি সড়ক দুর্ঘটনায় ঘটেছে। এছাড়াও 2 জন এখনও নিখোঁজ রয়েছেন এবং 194টি প্রাণী মারা গেছে বলে জানা গেছে। দুর্যোগ সম্পর্কিত 64টি মৃত্যুর মধ্যে 21টি গাছ বা পাথর পড়ে ঘটেছে। এছাড়াও ভূমিধসের কারণে 14টি, সাপের কামড়ে 6টি, বিদ্যুৎপৃষ্ট হয়ে 5টি, জলে ডুবে 4টি, আকস্মিক বন্যায় 1টি, আগুনে এবং একটি অন্যান্য কারণে 12টি মৃত্যুর খবর পাওয়া গেছে। কুল্লু জেলায় সড়ক দুর্ঘটনায় সর্বাধিক 12টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এরপর রয়েছে শিরমৌর 11, কাংড়া ও সিমলা প্রত্যেকটিতে 10টি, চম্বা 8, সোলান 7, উনা 6, কিন্নর 5, বিলাসপুর, লাহুল, স্পিতি এবং মান্ডি প্রত্যেকটিতে 4টি এবং হামিরপুর 1টি। প্রতিবেদন অনুসারে বর্ষায় 22টি বাড়ি সম্পূর্ণ এবং 39টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 90টি দোকান ও খাবারের দোকান এবং 142টি গোশালা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের 72.04 হেক্টর কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণে একটি জাতীয় মহাসড়ক সহ রাজ্যের 120টি সড়ক বন্ধ রয়েছে। কিন্নরের নেগুলসারি ভূমিধসস্থলে অবরুদ্ধ NH5 পুনরুদ্ধার করা হয়েছে। সর্বাধিক 38টি সড়ক অবরুদ্ধ হয়েছে মান্ডি জেলায়। এরপর কুল্লুতে 31টি, শিরমৌরে 26টি, সিমলায় 13টি, চম্বা ও কাংড়ায় 5টি করে, উনায় 2টি এবং কিন্নরে 1টি। শনি গ্রহ নিয়ে অনেকে ভয়ে থাকেন। অনেকেই বিশ্বাস করেন যে শনি জীবনে অশান্তি নিয়ে আসে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনি হলেন ন্যায় বিচারের দেবতা। সমস্ত গ্রহের মধ্যে এর গতি সবচেয়ে ধীর। শনি প্রতি 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করে, তখন এর গতিবিধি বহু মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। 2027 সাল পর্যন্ত শনি মীন রাশিতেই থাকবে। কুম্ভ, মীন, মেষ এই 3 রাশিতে চলছে 7.5। শনির এই দৃষ্টি 2027 সাল পর্যন্ত থাকবে। 2027 সালে কোন রাশিগুলি শনির কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করবে এবং কাদের প্রতিকূলতার সম্মুখীন হতে হবে? শনিদেব 2027 সালের 3 জুন পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। তারপর পরবর্তী রাশি মেষে প্রবেশ করবে। 2027 সালের এই মেষ রাশিতে শনির গোচর স্বল্পস্থায়ী হবে, কারণ এটি 2027 সালের 20 অক্টোবর বক্রী অবস্থায় পুনরায় মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশির মধ্য দিয়ে শনির শেষ গোচর হবে 2028 সালের 23 ফেব্রুয়ারি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনির গোচরের ফলে 2027 সালে বৃষ রাশির আয় বৃদ্ধি পাবে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সমর্থন পাবেন। এই সময় বিনিয়োগ করা লাভজনক হবে। এই সময়ে বড় প্রকল্পে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি হলে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি 2027 সাল পর্যন্ত এই রাশির 9ম ঘরে অবস্থান করবে। আপনি শনির আশীর্বাদ পাবেন। এই সময়ে আপনি বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। আপনি আপনার পড়াশোনাতেও সাফল্য পাবেন। আপনি ধর্মীয় কাজে অংশ নিতে পারবেন। এই সময়ে আটকে থাকা প্রকল্পগুলি আবার শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি বর্তমানে তুলা রাশির 6ষ্ঠ ঘরে অবস্থান করছে। এটি 2027 সাল পর্যন্ত এই ঘরেই থাকবে। এই রাশির লোকেরা আর্থিক সুবিধা পাবেন। তারা ঋণমুক্ত হবেন। বিনিয়োগ থেকে আপনি কেবল লাভই পাবেন। আপনার চাকরি এবং ব্যবসার স্থিতিশীলতা বাড়বে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির গোচরের ফলে 2027 সালে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। প্রেম জীবন ভালো থাকবে, সন্তান লাভ হতে পারে, আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন, বিনিয়োগ লাভজনক হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির গোচরের কারণে 2027 সালে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছবে, আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে, আপনি পারিবারিক সমর্থন পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 7.5 প্রথম পর্যায়টি কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্ক সহ সকল ক্ষেত্রেই চ্যালেঞ্জিং হবে।